রুদ্রর হয়ে কথা বলায় সবার সামনে হৈমন্তীকে উচিত শিক্ষা দিল লাবু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কল্কি তমালকে ডাকতে থাকে আর বলতে থাকে, তমাল দাদা চোখ খোলো, তমাল দাদা চোখ খোলো। কিন্তু তমাল কিছুতেই চোখ খুলছিল না। তখনই কাবেরী হঠাৎ করে দেখতে পায় তমালের চোখটা কেঁপে ওঠে। তখন কাবেরী ডক্টরকে বলতে থাকে, ডক্টর সাহেব দেখুন না, আমার ছেলে চোখটা কেঁপে উঠলো। তখন ডক্টর বলে, আমি দেখছি। তখনই ডক্টর তমালকে ডাকতে থাকে। ঠিক তখনই তমাল আস্তে আস্তে চোখ খোলে। তখন ডক্টর বলে, দেখতে পাচ্ছেন আমাদের আপনি? তখন তমাল মাথা ঝুলিয়ে হ্যাঁ বললেই ডক্টর বলতে থাকে, যাক ওনার জ্ঞান ফিরেছে। তখন তো ফুলকি সহ সবাই খুব খুশি হয়ে যায়। তারপরে কাবেরী বলতে থাকে, দেখো দেখো তমালের বাবা, আমার তমাল চোখ খুলেছে দেখো। তখন ফুলকি বলতে থাকে, হ্যাঁ কাকিমণি, তমাল দাদা চোখ খুলেছে। তখন ডক্টর বলে, আচ্ছা আপনারা এখন বাইরে যান, সময় মতো আপনাদেরকে আবার ডেকে নেব। তখন কাবেরী বলে, আমার ছেলে? তখন ডক্টর বলে, আমরা দেখছি, মনে হচ্ছে বিপদ কেটে গেছে। তারপরে দেখা যাবে রোহিত বলতে থাকে, কাকুমণি চলো আমরা বাইরে যাই। তখন সবাই মিলে বাইরে যায়। তারপরে বাইরে গেলেই কাবেরী ফুলকিকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, ফুলকি মা, তোর জন্য এটা সম্ভব হয়েছে, তোর জন্য। তুই যে সত্যি তমালকে দাদার মতো দেখে সেটা আজকে প্রমাণ হয়ে গেছে। তুই না থাকলে আজকে আমার তমালকে আমরা সুস্থ করতে পারতাম না। তোর প্রার্থনার জোরেই আজকে তমাল সুস্থ হয়ে গেছে। হ্যাঁ তোর জন্যই। তুই, তোর কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো মা। এই বলে ফুলকিকে জড়িয়ে ধরে। তখন রোহিত বলতে থাকে, থাক কাকিমণি, এখন তমাল ঠিক হয়ে গেছে, দেখবে সব ঠিক হয়ে যাবে। তখন কাবেরী বলতে থাকে, ফুলকি কত কষ্ট করে আমার ছেলেটাকে সুস্থ করলো, আর ওইদিকে ঈশিতা আমার ছেলেটাকে মেরে ফেলতে চেয়েছিল। তখন রোহিত বলতে থাকে, থাক না কাকিমণি এসব কথা, কোনো দরকার নেই। তখনই রোহিত বলতে থাকে, ঈশিতা তো বললো যে ও নাকি এই সব কিছু রুদ্রর কথায় করেছিল, আর রুদ্রই ওকে মেরে ফেলতে চেয়েছিল, সেরকম বয়ানই তো দিয়েছে। তখন এই কথাতে ধানু বলতে থাকে, দা ভাই, তুই এই ঈশিতাদির এখনো সব কথাগুলো বিশ্বাস করছিস? তখন রুদ্র বলতে থাকে, না রে ধানু, তবে ও যেরকম ভাবে কথাগুলো বলেছে না, এখনো বিশ্বাস করার মতোই কথাগুলো বলেছে। তখন শানু বলতে থাকে, রোহিত, ওই ঈশিতার কথা আমি একদম শুনতে চাই না, ওর নামও পর্যন্ত আমি এখানে শুনতে চাই না। তখনই তখনই ডক্টর আসে, এসেই বলতে থাকে, রোগীর অবস্থা এখন ঠিক আছে, আপনারা দুজন দুজন করে রোগীর সাথে দেখা করতে পারবেন। তখনই রোহিত আর ফুলকি শানু আর কাবেরীকে পাঠায় আর গিয়ে বলতে থাকে যে তোমরা যাও, ঠিক আছে, তোমরা তমালের সঙ্গে দেখা করো। তারপরে দেখা যাবে শানু আর কাবেরী তমালের সঙ্গে দেখা করতে যায়। ওইদিকে দেখা যাবে ঈশিতাকে জেলের মধ্যে ঢুকিয়ে দেয় অফিসার। তখনই ঈশিতা ভিতরে গিয়ে বলতে থাকে মনে মনে, আমি এখানে থাকতে পারবো? যাক, আমাকে থাকতেই হবে, যে করে হোক হোক থাকতে হবে। বাইরে থাকলে তো এতক্ষণে আমাকে শেষ করে দিত ওই রুদ্রপ সান্যাল, শেষ করে দিত। তখনই সেখানে অংশ আসে। অংশ এসে বলতে থাকে, ঈশিতা তোমাকে এখানেই থাকতে হবে। আমরা নবাবগঞ্জ থানায় তোমাকে নিয়ে যাওয়ার জন্য অ্যাপ্লাই করেছি, সেখানেই তোমাকে নিয়ে যাওয়া হবে। তখনই ঈশিতা বলতে থাকে, নবাবগঞ্জ থানায়? নবাবগঞ্জ থানায় গেলে যে আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচতে দেবে না। তখন অংশ বলতে থাকে, না ঈশিতা, তুমি চিন্তা করো না, তোমার সব রকম প্রোটেক্ট দেওয়ার দায়িত্ব আমাদের। আর তুমি এখন আইনের আওতায় আছো, আইনের সুরক্ষায় আছো। তুমি যতক্ষণ আইনের সুরক্ষায় আছো তোমার কেউ কিচ্ছু করতে পারবে না। তখন ঈশিতা বলতে থাকে, নবাবগঞ্জ থানায় আমাকে সুরক্ষা দিতে পারবে তুমি? মনে হচ্ছে না, কারণ ওখানে তো। তখনই অংশ বলতে থাকে, ঈশিতা পাশা পাল্টে গেছে, তোমার এখন জানা দরকার। তোমার না কেউ কিচ্ছু করতে পারবে না, তুমি দেখো। তখনই ঈশিতা এই কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে রোহিতরা রায়চৌধুরী বাড়িতে ফিরে আসে। তখনই রোহিতদের দেখে খুশি হয়ে যায় মাস্টারমশাই, আর বলতে থাকে, কিরে তমাল কেমন আছে? কেমন আছে তমাল এখন? তখন রোহিত বলতে থাকে, জেঠুমনি, তমালের জ্ঞান ফিরেছে, এখনো কথা বলার অবস্থায় নেই, তবে ডক্টর বলেছে ঝুঁকি অনেকটা কমে গেছে। তখনই মাস্টারমশাই বলতে থাকে, যাক এখন অনেকটা শান্তি পাচ্ছি, অনেকটা ভালো লাগছে। তখনই রোহিত বলতে থাকে, হ্যাঁ জেঠুমনি, অনেকটা নিশ্চিন্ত হয়েছে এখন, অন্তত তমালটা তো সুস্থ হবে। তারপরেই দেখা যাবে অরুণা বলতে থাকে, হ্যাঁ রে রোহিত, ওই ঈশিতা, ঈশিতা নাকি ধরা পড়েছে। তখন লাবু বলতে থাকে, হ্যাঁ জেঠিমণি, ওই ঈশিতা ধরা পড়েছে। তখনই এই কথাতেই হৈমন্তী বলতে থাকে, কই তোমরা তো কিছু জানালে না? তখন লাবু বলতে থাকে, আসলে মা আমরা এতটাই ব্যস্ত ছিলাম, এগুলো মনেই ছিল না, ওই ঈশিতার কথা আমাদের মাথাতেই ছিল না। তখনই তখনই মাস্টারমশাইকে রোহিত বলতে থাকে, ঈশিতা তো স্টেটমেন্ট দিয়েছে, অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়েছে যে রুদ্রর ইনস্ট্রাকশনেই নাকি এই কাজটা ও করতে গিয়েছিল, আর সেখানে আমাদের রায়চৌধুরী বাড়ির সবাইকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। যা শুনে হৈমন্তী সহ সবাই চমকে যায়। তখন রোহিত বলতে থাকে, হ্যাঁ আমাদের পুড়িয়ে মারতে চেয়েছিল। তখনই ফুলকি বলতে থাকে, তমাল দাদা দেখে ফেলায় আর আগুনটা লাগাতে পারেনি। তখনই তমাল দাদার সাথে ধস্তাধস্তিতে গুলিটা বেরিয়ে যায়। আর ঈশিতা দিদি তো নিজে সবটা স্বীকারও করেছে। যা শুনে চমকে যায় সবাই। তারপরেই দেখা যাবে ফুলকি কিছু বলতে গিয়ে রোহিত না করলে আটকে পড়ে।
তখন হৈমন্তী বলতে থাকে, এসব মিথ্যে, সব মিথ্যে। ঈশিতার কথা কে বিশ্বাস করে? ঈশিতা তো উপরে ওঠার জন্য সবকিছু করতে পারে। এখন হয়তোবা রুদ্রকে ফাঁসানোর জন্য এই সবকিছু করছে। এখন দেখো না মেজো বউ, তোমার বৌমাই হয়তোবা ঈশিতাকে নিজেদের দলে টানার চেষ্টা করছে। সেই জন্যই হয়তোবা ঈশিতা এই মিথ্যে মিথ্যে স্টেটমেন্ট গুলো দিচ্ছে। তখন এই কথাতেই রেগে যায় লাবু আর বলতে থাকে, মা তুমি কি কোনোদিনও ঠিক হবে না? তোমাদের জামাইয়ের কোনো দোষে কি তুমি চোখে দেখবে না? কি বলতে চাও তুমি? কি বলছো এসব? তোমার চোখে না পট্টি পড়া, এখনো কি তুমি এই চোখে পট্টিটাই পরে থাকবে? তুমি জানো ঈশিতা ঈশিতা যা বলেছে একদম সত্যি কথা বলেছে। আর ঈশিতা নিজেও ঠকে গেছে। এখন রুদ্রর কার সাথে সম্পর্ক জানো? ওই শালিনীর সঙ্গে। যা শুনে চমকে যায় সবাই। তখন মাস্টারমশাই বলতে থাকে, হ্যাঁ রে লাবু, কি বলছিস এসব তুই? তখন লাবু বলতে থাকে, হ্যাঁ বাবা, আমরা লজ্জায় বলতে পারিনি, বলতে চাইনি, কিন্তু মায়ের এই কর্মকাণ্ডে আমাদের বলতে হলো। মা এখনো কেন বিশ্বাস করছে না বলো তো? তখন হৈমন্তী বলতে থাকে, আমি বিশ্বাস করি না, এ কোনো কিছুই বিশ্বাস করি না, এটা মিথ্যে কথা। আর তাছাড়া লাবু, তুই তো তোর সংসারটা নিজেই ভেঙেছিস এই ফুলকির কথায়। ফুলকির কথায় পুরুষ মানুষরা এরকম মাঝে মাঝেই বিভ্রান্তিতে পড়ে যায়। তাতে কি হয়েছে? নিজের বউয়ের শক্ত হাতে নিজের স্বামীকে সামলাতে হয়। তুই তো সবকিছু ছেড়ে দিয়েছিস। তাহলে? তখন এই কথাতে লাবু বলতে থাকে, মা তুমি কবে বুঝবে বলো তো? কবে বুঝবে এসব কথা? তখন হৈমন্তী রেগে সেখান থেকে চলে যায়। তখন মাস্টারমশাই লাবুকে বলতে থাকে, হ্যাঁ রে লাবু, এবার কিন্তু ঈশিতা যদি সত্যি কথা বলে থাকে না, তাহলে ঈশিতার স্টেটমেন্ট নিয়েই এই রুদ্রকে ভালোভাবে জব্দ করতে হবে। সবটা আমাদের হাতে নিতে হবে। বুঝতে পেরেছিস? তখন রোহিত বলতে থাকে, জেঠুমনি, আমার আর ফুলকিকে একটু বের হতে হবে, আমরা কলকাতায় যাব। আসলে ঈশিতাকে তো এই নবগঞ্জ থানায় আনার কথা, আর এখানে সিকিউরিটি ব্যবস্থাও করা হচ্ছে। তারপরেও আমাদের আরো সুরক্ষা দিতে হবে। দরকার হলে অংশুদাকে আমরা হেল্প করব। তখন মাস্টারমশাই বলতে থাকে, কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। বাড়ির লোকজন ক্রিমিনাল হয়ে যাচ্ছে, ক্রিমিনাল হয়ে ওরা শাস্তিও পাচ্ছে, সেটা ঈশিতাই হোক আর রুদ্রই হোক। আমার না এসব আর ভালো লাগছে না। ওইদিকে দেখা যাবে রুদ্রর এখানে বড়বাবু বসে আছে। তখনই রুদ্রকে বড়বাবু বলতে থাকে, স্যার আপনি কিছু বলুন, এভাবে চুপ করে থাকবেন না, কিছু বলুন। তখন তিওয়ারি বলতে থাকে, হ্যাঁ দাদা, বলো না, কিছু একটা বলো। তখন রুদ্র বলতে থাকে, তোমরা কি মজা করছো? আমার এমনিতে মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে, আর তোমরা এসব কি কথা বলছো? আমার না ভালো লাগছে না, ভালো লাগছে না আমার। তখনই এই কথাতেই বড়বাবু বলতে থাকে, আসলে স্যার, এখন না ওই ঈশিতা ম্যাডামকে নবাবগঞ্জ থানায় নিয়ে আসা হবে, কিন্তু ও পুলিশের সুরক্ষা যতক্ষণ থাকছে তাকে কিচ্ছু করা যাবে না, তাহলে কিন্তু আমার উপর চাপ পড়ে যাবে, আমি এসব কিছু করতে পারবো না। তখন রুদ্র বলতে থাকে, চুপ করবে তুমি? তখনই রুদ্র তেওয়ারিকে বলতে থাকে, তেওয়ারি, অংশুমান সেনগুপ্ত ঈশিতাকে নিয়ে আসবে, তখনই ওকে শেষ করে দেবে। বুঝতে পেরেছো? তাহলে তার বড়বাবু তোমার উপর কোনো দোষ আসবে না, তাই না? তখন শালিনী বলতে থাকে, আরে না রুদ্রদা, মাথাটা ঠান্ডা করো, মাথাটা ঠান্ডা করো, তুমি এরকম করে চিৎকার করো না। এরকম কিচ্ছু করা যাবে না, কারণ অনেক সিকিউরিটির ব্যাপার। আগে সিকিউরিটি কম ছিল তাই কিছু করতে পারোনি, এবার এই প্ল্যান গুলো করা একদম বাদ দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছো? এরকম কিছু করো যে জেলের মধ্যে অন্য কেউ মেরে ফেলেছে, কয়েদি ঢুকানো যায় না। তখনই রুদ্র বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, শোনো, এবার না কয়েদি ঢুকিয়ে দেবো জেলে, তারপরে ঈশিতাকে সে শেষ করে দেবে। তাহলে বড়বাবু হবে তো? তোমার উপর কোনো দোষ আসবে না, যেহেতু এই সবকিছু দায়িত্বে আছে অংশুমান সেনগুপ্ত, তাহলে দোষটা যাবে তার ঘাড়ে। তখন বড়বাবু বলতে থাকে, ঠিক আছে স্যার, কিন্তু এই লাস্ট, এর পরে আমি আর কোনো কাজ করতে পারবো না, আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। তখন এই কথা বললে রুদ্র রেগে যায়। ওইদিকে দেখা যাবে তমালকে দেখতে যায় রোহিত আর ফুলকি আর ধানু। তখনই তমালকে বলতে থাকে, কিরে তমাল, অক্সিজেন মাস্ক খুলে ফেলেছে? তখন তমাল বলে, হ্যাঁ। তখন রোহিত বলে, যাক ভালোই হয়েছে। তারপরেই তমাল বলতে থাকে, তোমরা, তোমাদের উপর দিয়ে অনেক ধকল গেছে তাই না আমার জন্য? তখন থানু বলতে থাকে, জানিস, তোকে তো ওরকম অক্সিজেন মাস্ক দেখা অবস্থায় আমাদের একদম ভালোই লাগছিল না, তোকে তো ফুলকি কিডনি দিতে চেয়েছিল জানিস। তখনই তমাল বলতে থাকে, ফুলকি, তুমি আমার জন্য এতটা করতে গিয়েছিলে? তখন ফুলকি বলে, শোনো তমাল দাদার কথা, তোমার জীবনের থেকে কি আমার বক্সিং ক্যারিয়ার বেশি হয়ে গেল? তারপরেই তমালের সঙ্গে কথা বলে তমাল বলতে থাকে, হ্যাঁ রে ঈশিতা কি খবর? তখন রোহিত বলতে থাকে, ঈশিতা ধরা পড়েছে। যা শুনে তমাল অবাক